আজ কোথায় নিয়ে যাচ্ছেন? আলো স্বামীর দিকে তাকিয়ে বলে। স্বামী 1 মিনিট ড্রাইভ করতে থাকে। মৃদু স্বরে বলে, একটা নতুন জায়গা। আপনি একজন মেয়র হয়ে এত ঘোরাঘুরি করেন কেন এভাবে একা একা? আপনার তো শত্রু অনেক। স্বামী আলোর দিকে তাকিয়ে বলে, তুমি আমার কথা ভাবো? আলো চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর স্বামীনের হাতের দিকে তাকিয়ে বলে, ব্যথা সেরেছে? ব্যান্ডেজ খুলে ফেলেছেন যে? হ্যাঁ, সেরেছে। এক বাক্যে জবাব দেয় স্বামী। তারপর বলে, 2-4 দিনে আমরা সিঙ্গাপুর যাচ্ছি, প্রস্তুতি নাও। 1 সপ্তাহ কিংবা 10-12 দিন লাগবে। আর এখানকার কাজ আমার ছেলেরা আছে, ওরা নিজেরাই একজন স্বামী নিয়ে আসার মির্জা। আলো কয়েক মুহূর্ত পরে বলল, ভাগ্য করে কিছু মানুষ পেয়েছেন আপনি। আপনার ভাইয়ের বউ, আপনার বেস্ট ফ্রেন্ড জামিল ভাই, দলের ছেলেরা সবাই খুব ভালোবাসে আপনাকে। স্বামী চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে আলোর দিকে তাকায়। তারপর বলে, হ্যাঁ, ভাগ্য করে সবাইকে সেরা পেয়েছি, শুধু বউ ছাড়া। বউটা পচা খুব। সেটা তো আপনার দোষে, কাটকার জবাব দেয় আলো। স্বামী আর কথা বাড়ায় না। ঝগড়া শুরুর পূর্বে লক্ষণ দেখা দিয়েছে। কথাবার্তা এখানেই থামিয়ে দেওয়া ভালো। স্বামী শান্তি পছন্দ করে। স্বামী মহাত্মা গান্ধীর ফ্যান। গাড়ি থেমে গেছে। আলো অবাক চোখে আশেপাশে তাকায়। স্বামীনের দিকে তাকিয়ে বলে, কোথায় এনেছেন? এখানে কি কাজ আছে? নামো। স্বামীর গাড়ি থেকে নামে। আলো শাড়ির আঁচল টেনে লম্বা একটা ঘোমটা টেনে দেয়। তারপর এগিয়ে থানা রোডের এতিমখানায়। গাড়ি থেকে নামতেই স্বামী আলোকে দেখে থমকে যায়। ঘোমটা কত সুন্দর, সভ্য, শান্ত লাগছে মেয়েটিকে। এর মুখ দেখে বোঝার উপায় নেই এই মেয়েটা কি সাংঘাতিক। আলো স্বামীর দৃষ্টি দেখে অস্বস্তিতে পড়ে যায়। লোকটা এভাবে কি দেখছেন? কয়েক মুহূর্তের পর স্বামী বলল, এসো আমার সাথে। গেটের কাছে 2জন লোক দাঁড়িয়ে স্বামীকে স্বাগতম জানায়। তারপর তাদের নিয়ে ভেতরে দালানে প্রবেশ করে। 4 তলা বিশিষ্ট এই দালানটিতে মোট 109 জন অনাথ শিশু থাকে। স্বামী এগিয়ে যেতে যেতে তার সামনে থাকা লোকটাকে বলে, আজ আমি সাথে করে কিছু আনিনি, আপনাকে টাকা দিচ্ছি, ওদের জন্য কিছু কিনে নিয়ে আসুন কাইন্ডলি। সমস্যা নেই, আজ আপনি দাতা নয়, একজন গেস্ট। আজ ওরা আপনাকে আর ভাবিকে আপ্যায়ন করবে, হেসে জবাব দেয় লোকটা। তারপর স্বামী আর আলোকে নিয়ে চলে যায় বড় একটা খোলা মাঠে। সেখানে তাদের অপেক্ষায় বসে আছে এক ঝাঁক প্রজাপতির দল। স্বামীকে দেখে 109 জন বাচ্চা একসাথে চেঁচিয়ে ওঠে। আলো চমকে যায়। সবাই দৌড়ে এসে স্বামীকে ঘিরে ধরে। স্বামীকে পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছটা। আলোর পাশে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে থাকে। হঠাৎ করে তার মনটা ভালো হয়ে গিয়েছে। বাচ্চাগুলো কি প্রাণবন্ত, কি বিনয়, কি চমৎকার। বাচ্চাদের মধ্যে 2জন দলনেতা স্বামীকে টেনে একটা টেবিলের কাছে নিয়ে যায়। স্বামী আলোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আলো হাত নেড়ে মুখে হাসি হাসি করে সবাইকে হাই বলে। যে জায়গা থেকে নড়ছে না। স্বামী আবারও আলোর কাছে এগিয়ে এসে বলে, কই এসেছো? ওদের কাছে এসো। আলো অস্ফুট স্বরে বলে, এখানে আনলেন যে আমাকে? স্বামী মেলান হেসে বলে, ওই যে নীল ফ্রক পরা ছোট পরীটাকে দেখছো, ওর নাম খুকুমণি। বয়সে 4 বছর হয়েছে আজ। তার বহুদিনের ইচ্ছা একটা পরী দেখবে, তাই তাকে দেখানোর জন্য একটা পরী আনলাম। আলো কিছুক্ষণ চুপ করে থেকে সামনের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, খুব সুন্দর চেষ্টা ছিল। এমন সংলাপ বলে ক্লাস 11-এ মেয়েদেরকে পটানো যায়, একজন 25-26 বছরের ভদ্র মহিলাকে নয়। স্বামী হেসে ফেলে। তারপর বলে, আপাতত কাউকে পটাতে চাই না, এসো খুকুমণির সাথে পরিচিত হই। তারপর আলো হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বাচ্চাদের কাছে। হাসি মজার ছলে পুরো ক্লাসটা বেশ কেটে গেল আলোর বাচ্চাগুলোর সাথে। যখন আলো বাচ্চাদের সাথে দুষ্টুমিতে মত্ত ছিল, তখন স্বামী মুগ্ধ চোখে আলোকে দেখছে। যখন স্বামী বাচ্চাদের সাথে খেলেছিল, তখন আলো স্বামীকে দেখেছে। সে না জানলেও তার অবচেতন মন মুগ্ধ হয়ে দেখেছে স্বামীকে। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে স্বামী, তার দৃষ্টি আলোর দিকে। হাত নেড়ে নেড়ে গল্প করছে বাচ্চাদের সাথে। হঠাৎ শামীমের চোখে চোখ পড়তেই স্বামীর চোখ সরিয়ে নেয়। আলো ধীর পায়ে এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। স্বামী আলোর দিকে তাকিয়ে আছে। আলো অত্যন্ত সাবলীনভাবে বলে, আজকের দিনটা খুব সুন্দর করে দিয়েছেন আমার। আপনি ধন্যবাদ ডিজার্ভ করেন।
স্বামীর নাটকীয় ভঙ্গিতে বলে, তাই আমি সার্থক। আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বামীনকে বলে, আচ্ছা কোনটা আসল আপনি বলুন তো? সেই দিনে সেই স্বামী আসার মির্জা, নাকি এই স্বামী আসার মির্জা? কোনটা সত্যি? সেই দিনের সেই আতঙ্কিত রাত, নাকি আজকের এই সকাল? আমি যতদূর জানি একটা খারাপ মানুষ বাচ্চাদের কখনো পছন্দ করে না। কোনটা স্বামী আসার মির্জার আসল রূপ? স্বামীন ম্লান হেসে আলোর দিকে এগিয়ে যায়। আলো স্বামীনের চোখের দিকে তাকিয়ে আছে। আলোর গালে হাত রেখে স্বামী অস্ফুট স্বরে বলে, তোমার কোনটা মনে হচ্ছে? আলো চুপ করে থাকে। কিছুক্ষণ সময় নিয়ে বলে, জানি না। স্বামীন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে, জেনে যাবে, ধীরে ধীরে জেনে যাবে। মনের ওপর একদম চাপ দিও না আছিয়া। ঈশিতা আপু। আলোর ডাকে ঈশিতা চমকে উঠে ঘুরে দাঁড়ায়। তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আলো অবাক হয়ে যায় ঈশিতা এমন আচরণে। ঈশিতার বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ও তুমি তুমি এভাবে ভয় পেয়ে গিয়েছো কেন? কারোর সাথে কথা বলছিলে? শান্ত ভাইয়ার সাথে? ঈশিতা আলোর মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে, চুপ চুপ, ভাইয়া বাড়িতে, শুনতে পেলে আমি শেষ। আলো অবাক হয়ে যায়, কেন? তোমার ভাইয়া শান্ত ভাইয়ার কথা জানে না? সে তো জানে। ঈশিতা মুখ কাচুমাচু করে বলে, ভাইয়াকে বলেছি রিলেশনে নেই আর, সব শেষ। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? একদিন তো জানতেই হবে। ও চাকরি পেলেই জানাবো। প্লিজ ভাবি, তুমি এখন কিছু বলো না ভাইয়াকে প্লিজ। ভাইয়া ওকে এখন একদম পছন্দ করে না। আলো ঈশিতার হাত ধরে হেসে বলে, ঠিক আছে বলবো না, তুমি একটু শান্ত হও এখন। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কেন এসেছিলে বলো? ও, তোমার ভাইয়ের জামা কাপড় ধুয়েছি আজ, সেটা তোমাকে জানাতে এসেছি। এবার সবাই শান্তিতে ঘুমাতে পারবে, স্বাভাবিক গলায় বলে আলো। ঈশিতা হেসে ফেলে। তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, আমি মেজো ভাবি, মেজো ভাইয়া, ইসমাম ভাইয়া, ইহান, পরি, সিতারা, ফুলির মা, পোনা চাচা, দারোয়ান রিয়াজ ভাই, এমনকি মেজো ভাবির পেটের মধ্যে থাকা পুচকু, সবাই তোমার প্রতি কৃতজ্ঞ ভাবি। আমরা ধন্য হয়ে গিয়েছি, আমাদের উদ্ধার করে দিলে তুমি আজ। আরও চুপ করে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা তাকে বিদ্রূপ করছে। আলো থুতনিতে হাত রেখে ঈশিতা হাসতে হাসতে বলে, ইস তুমি যে কি মিষ্টি ভাবি। এখন প্লিজ ভাইয়ার সামনে যেও না, ভাইয়া তোমাকে মিষ্টি ভেবে খেয়ে ফেলবে। ভাইয়া মিষ্টি খুব পছন্দ করে। আলো ঈশিতার হাত থেকে নিজের থুতনি থেকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার ছুটে যায় নিজের ঘরে। স্বামী তখন ঘর থেকে বের হচ্ছিল। দুজনের ধাক্কা লেগে যায়। সামনের বলিষ্ঠ বুকের সাথে বাড়ি খেয়ে আলো দু পা পিছিয়ে যায়। স্বামীর নিজের জায়গা দাঁড়িয়ে আছে টান টান হয়ে। অবাক চোখে আলোকে দেখতে থাকে সে। কয়েক মুহূর্ত কেটে গেলে বলে উঠে, কি আশ্চর্য, তুমি সব সময় এত ছোটাছুটি করো কেন? কোথাও আগুন লাগেনি? একটু ধীর স্থির হও। আলো চুপ করে স্বামীনকে পাশে কাটিয়ে ঘরে ঢোকে। স্বামীন নিচে নামে। জামিল আর হেনা লিভিং রুমে বসে আছে। জামিলের মুখে শুকনো হয়ে আছে। হেনা উঠে দাঁড়াতে গেলে স্বামীন ওকে হাত দিয়ে ইশারা করে দাঁড়াতে নিষেধ করে। সে তারা হেনার ব্যাগপত্র নিচতলায় গেস্ট রুমে নিয়ে যায়। স্বামীন জামিলকে বলে, নিচতলায় থাকুক, সিঁড়ি বেয়ে উঠতে হবে না। আর তুই এত ঘাবড়ে যাস কেন? এখনও তো এক সপ্তাহ সময় আছে হাতে। তুই তো আগামী পরশু চলে আসবি। আমরা তো আছি, হেনার যত্ন থাকবে এখানে। জামিল আমতা আমতা করে বলে, তা জানি ভাই, কেন জানি মন সায় দিচ্ছে না যেতে। উনি তোর চাচা জামিল। চাচা জানা যায় থাকবি না? এক্ষুনি বেরিয়ে পড়। হেনা কিচ্ছু হবে না, তুই যা। জামিল শুকনো মুখে হেনার দিকে তাকায়।
হেনা তার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনার থেকে দূরে থাকতে পারে না, কেউ কাউকে কাজ ছাড়া করতে চাচ্ছে না। কি সুন্দর একটা দৃশ্য। শামীম মুগ্ধ চোখে দিকে দেখতে থাকে। জামিলের চোখে ইশারায় হেনা থেকে বিদায় নিয়ে চলে যায়। হেনা কিছুটা জড়তা নিয়ে দাঁড়িয়ে থাকে। ঋতু এসে তাকে গেস্ট রুমে নিয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে নামতে নামতে শামিনের দিকে তাকায়। শামিন বলে, তুই কালই হেনার সাথে দুদিন নিচতলায় গেস্ট রুমে থাকবি। জামিল খুবই টেনসড। নিশ্চয় থাকবো, এক বাক্যে রাজি হয়ে যায় ঈশিতা। শামিন বোনকে দেখে বলে, তুই কোথাও বের হচ্ছিস? না, ওই রীতি আসবে বাড়িতে আজ। গেটের সামনে দাঁড়িয়ে আছে। রীতি হঠাৎ কি মনে করে? আমি তো বিয়ে করে নিয়েছি। হাসতে হাসতে বলে শামিন। ঈশিতা কপাল কুঁচকে বলে, এ ধরনের মজা ভুলেও তোমার বউয়ের সামনে করো না, তীরে এসে তরি ডুববে। ঈশিতা বাড়ির বাইরে যায়। শামিন দোতলায় উঠে। আলো বিছানায় উপুর হয়ে শুয়ে একটা বই পড়ছিল। কী বই পড়ছে বুঝতে পারছে না শামিন। চোখে মুখে মুগ্ধতা মেয়েটার। এই মেয়েটা শামিনবাদী পৃথিবীর সব কিছু দিকে মুগ্ধ চোখে তাকায়। শামিনের দিকে তাকালে মনে হয় ভস্ম করে দেবে। গলা খাকারি দিয়ে শামিন বলে, ওই বাড়িতে যেতে চাও? আলো বই থেকে মাথা তুলে শামিনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ নিয়ে যাব। আমি তো যেতে পারি, পথ চিনি আমি। ওটা আমার শ্বশুর বাড়ি, তাই আমিও যাব। কাট কাট বলে শামিন। আলো আপত্তি জানিয়ে কোনো কথা বলে না আর। আবারও বইয়ের পাতায় চোখ রাখে। শামিনের ইচ্ছে করছে ঘর থেকে বইগুলো সব বের করে ঘরের দরজা বন্ধ করে ওই মেয়েটার মুখোমুখি গিয়ে বসতে। তারপর থুতনি ধরে বলতে, এই মেয়ে, একটু আমাকেও দেখো, এক পলক দেখো। ইচ্ছাকে দমিয়ে রাখে শামিন। বারান্দায় চলে যায়। আলোর মাথা তুলে পিছন থেকে শামিনের দিকে তাকিয়ে বলে, শামিন তো দেখলো না? দোতলায় লিভিং রুমে হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে। আলোর ঘর থেকে বেরিয়ে একবার উঁকি দিয়ে দেখে ঈশিতার একটা মেয়ে বসে গল্প করছে। আলো মেয়েটিকে চিনে না, ঈশিতার বন্ধু হবে হয়তো। ঈশিতার চোখে আলো পড়তে ঈশিতা উঠে এসে আলোকে টেনে নিয়ে যায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। ঈশিতা বলে, ভাবি, ও হচ্ছে আমার বান্ধবী রীতি, তোমাকে দেখতে এসেছে। আলো রীতির দিকে তাকায়। লম্বা ফর্সা সুন্দর একটা মেয়ে। আলোকে বিনয়ীর সাথে সালাম দেয়। আলো সালামের উত্তর দিয়ে বসতে বলে ওদের। টুকটাক কথা বলে চা বানাতে আলো নিচতলায় নেমে আসে। রান্নাঘরে সিতারা আর ফুলির মা ছিল। ফুলির মা অবাক হয়ে বলে, আপনি রান্নাঘরে এসেছেন? হ্যাঁ, কেন আসতে পারি না? অবশ্যই পারেন ভাবি, আসলে কখনো আসেন না তো, তাই বললাম। আলো মৃদু হেসে চায়ের পানি বসিয়ে দেয় চুলায়। তারপর বলে, আসলে ঈশিতা আপুর বান্ধবী এসেছে আমাকে দেখতে। এখন আমি যদি আপ্যায়ন না করি তাহলে ঈশিতা আপুর মুখ থাকবে না। আলো হঠাৎ এমন কর্তব্যজ্ঞান দেখে সিতারা এবং ফুলির মা দুজনেই অবাক হয়। হেনা এসে পেটে হাত দিয়ে রান্নাঘরে দাঁড়ায়। আলো হেসে তাকে বলে, তুমি চা খাবে? বানাই? হেনা মাথা নাড়ায়। আলো চায়ের পানি বাড়িয়ে দেয়। টুকটাক কথাবার্তা বলতে থাকে সবার সাথে। হুট করে ফুলির মা বলে বসে, আপনি রীতি আপার জন্য চা বানাতে আসছেন? খুব অবাক করার বিষয়। আলো অবাক হয়ে বলে, তা কেন? ওনার সাথে কি আমার শত্রুতা আছে যে চা বানাতে পারবো না? শত্রুতা না ঠিক। ফুলির মা আমতা আমতা করে বলে, আপনি কি কিছু জানেন না? আলো ঘুরে দাঁড়ায়। কি কোনো ব্যাপারের কথা বলছো? সিতারা ফুলির মাকে ইশারা করে চোখ দিয়ে কিছু না বলতে। আলো সিতারাকে ধমক দিয়ে বলে, ওকে বলতে দাও। ফুলির মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, রীতি আপা বড় ভাইজানের ভালোবাসতো। ঈশিতা আপা তো ঠিক করেই রাখছিল বড় ভাবি বানাবে ওই রীতি আপাকে। মাঝখান থেকে বড় ভাইজান
আপনাকে বিয়ে করে ফেলেছে। সীতারা ধমকের সুরে ফুলির মাকে বলে, হ্যাঁ তো, এসব কথা বড় ভাবিকে বলছিস কেন? পছন্দ করতেই পারে, আমাদের বড় ভাইজান তো কিছু করেনি, তাই না? সে তো ঈশিতা আপুর সব বান্ধবীকে বোনের নজরে দেখেছে। ফুলির মা বলতে থাকে, আমি নিশ্চিত ওই মেয়ে এখন বড় ভাইজানকে ভালোবাসে। তখন দেখলি না বড় ভাইজানকে দেখার সাথে সাথে চোখে মুখে কি আনন্দ। আলোর মুখটা হঠাৎ থমথমে হয়ে যায়। কাপে চা ঢেলে সীতারাকে বলে, এগুলো ওনাকে দিয়ে এসো সীতারা। সীতারা ট্রে নিয়ে চলে যায়। ফুলির মা আমতা আমতা করে বলে, আপনি কি মন খারাপ করলেন ভাবি? বড় ভাইজান কিন্তু কিছুই করেনি, সে বোনের নজরে দেখে, মন খারাপ করবেন না। আলো কয়েক পলক ফুলির মায়ের দিকে তাকিয়ে থাকে, দেখে চলে যায়। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে দোতলায় ওঠে লিভিং রুমের দিকে দৃষ্টি যেতেই থমকে দাঁড়ায়। স্বামী আর রীতি হেসে হেসে কথা বলছে। ঈশিতা কোথাও নেই। আলো এক দৃষ্টি ওদের দেখে। স্বামীকে দেখে মনে হচ্ছে সে জীবনে হাসেনি, আর সব হাসি হেসে নিতে হবে। আর হাসির কি সিঁড়ি, যেন একজন আরেকজনের গায়ে পড়ে যাবে। বোনের নজরের না ছাই, যত সব ফালতু কথাবার্তা। কেউ কাউকে বোনের নজরে দেখলে এভাবে গায়ে হেলে পড়ে। আরে এত দূর বসে আছিস কেন? কোলে নিয়ে কথা বল। যত সব পুরুষ মানুষ, ছাগলের মতো শুধু ছুপ ছুপ ভাব। যেই এক জায়গায় সহজ চান্স পেল না, অমনি আরেক জায়গায় চান্স মারতে বসে গিয়েছে। আর এই মেয়েরাও আছে। যে পুরুষের বউ আছে সেই পুরুষটাকে বেশি মধু মনে হয় ওদের কাছে। কোনো অবিবাহিত পুরুষ ওদের চোখে পড়ে না। ফালতু। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে আলো। স্বামীন আর রীতি হেসেই যাচ্ছে। আলো কপালে সূক্ষ্ম রেখা দেখা দিয়েছে। হঠাৎ স্বামীনের চোখে চোখ পড়তে গুটিয়ে যায় আলো। চোখ সরিয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে ঘরে ঢোকে। মুখটা থমথমে। স্বামীন কিছুটা অবাক হয়ে যায়। বিড়বিড় করে বলে, যা বাবা, এ আবার কি হলো? ঘরে ঢুকে দরজার সিটকেনি তুলে দিয়ে একবার ড্রয়ার খুলে কিছু একটা রাখে। আলোর দৃষ্টি বইয়ের দিকে থাকলো, মনোযোগ স্বামীনের। আলমারির কাছে গিয়ে একটা কোল বালিশ বের করে এনে বিছানার মাঝখানে টাতে রাখে। তারপর আলোকে শুনিয়ে শুনিয়ে বলে, ভুল বলতাম আমি। স্ত্রী বেড ফেলো নয়, স্ত্রী হচ্ছে বেড। ওকে কুপেট। স্ত্রী শয্য সঙ্গী নয়, স্ত্রী হচ্ছে শয্য দখলকারী। পুরো খাটটা দখল করে বসে আছে। আলো এক পাশে চুপচাপ সরে বসে। স্বামীন টান টান হয়ে শুয়ে পড়ে। আলোর মনে সেই কখন থেকে উসখুস করছে স্বামীকে কথা শোনানোর জন্য। এখনই সুযোগ। আজ এই লোককে শান্তিতে ঘুমাতে দেবে না আলো। এখানে এখন কি? আলোর কথা শুনে স্বামীন চোখ মেলে তাকায়। তারপর বলে, ঘুমাবো বলে? বিকেলে ঘুমানো বারণ আছে নাকি? আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আপনি কি আদৌ পলিটিশিয়ান? কেন এমন কথা বলছো কেন? পলিটিশিয়ানরা বলে সারাদিন রাজপথে থাকবো, বাড়িতে এসে নিজের বিছানা আরাম করব না? না না, তা করবেন না কেন? পলিটিশিয়ানরা তো আপনার নামে। আপনার একটা কাজও পলিটিশিয়ানের মতো নয়। কেন, কি করেছি আমি? দেখো, ঘুরে ফিরে আবার তোমাকে তুলে এনে বিয়ে করার কাহিনীতে যাবে না বলে দিলাম। না না, চোখের সামনে আপনার কত কাণ্ড দেখতে পাচ্ছি। শুধু শুধু অতীত ঘেটে কথা শোনানোর দরকার কি? কি কাণ্ড করেছি আমি? কি কাণ্ড? একজন মেয়ের একটা বাইরের মেয়ের সাথে কিভাবে কথা বল জানেন না? কোনো ফর্মাল বিহেভিয়ার মেনটেন করেন না। ওভাবে কোলে নিয়ে কি কথা বলছিলেন এত? স্বামীন হাঁ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর আমতা আমতা করে বলে, রীতির কথা বলছো? কোলে কখন নিলাম? এভাবে কেন বলছো? আর একটু হলে তো নিয়ে নিতেন। কাট কাট জবাব দেয় আলো। স্বামীন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমি দুটো
হেসে কথা বলো না, অন্য কাউকেও বলতে দেবে না। এটা তো জুলুম। আলো স্বামীনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে, তারপর কঠিন গলায় বলে, নামুন। মানে? মানে বিছানা থেকে নামুন। ও মা, কেন? এ বিছানা আমার। বেডটাকে নগদ ৬৪,০০০ টাকা দিয়ে কিনেছি। আলো শামীমের অবাক করে দিয়ে তাকে ঠেলতে থাকে। নামুন নামুন, ঘর থেকে বেরিয়ে যান। কোথায় যাব? মহিলা কলেজের সামনে, ওখানে ক্লাস 11 থেকে শুরু করে মাস্টার্স সবাই উদগ্রীব হয়ে আছে আপনার সাথে হেসে হেসে কথা বলার জন্য। কিন্তু এখন তো বিকেল 4টা, কলেজ তো ছুটি হয়ে গিয়েছে। আলো শামীমের দিকে তাকিয়ে আছে। শামীম দাঁত বের করে হাসতে থাকে কথাটি বলে। আলো ঠান্ডা গলায় বলে, বেশ, তবে রীতির কাছেই যান। দাঁড়ান, আমি ঈশিতা আপুকে বলছি। আবারও তাকে ডেকে নিতে কথাটি বলে আলো উঠে পড়তে যাবে, তখনই শামীম হুট করে শাড়ির আঁচল টেনে ধরে আলো। আলো চমকে উঠে শামীমের দিকে তাকায়। শামীম আলোর মুখের দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে তার শাড়ির আঁচল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। টেবিলের ড্রয়ারের কাছে গিয়ে ড্রয়ার থেকে একটা বিয়ের কার্ড বের করে আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, দিদির বিয়ের কার্ড। পাত্র এখানকার এসিল্যান্ড, আসিফুল হক। মাথার চুল কম, মানে টাকলা। সেটা নিয়ে ওকে খেপাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। এখানে বলো, একজন মেয়র তার ছোট বোনের সমতুল্য কারোর সাথে মজাও করতে পারবে না? আলো বিয়ের কার্ডটা দিকে তাকিয়ে আছে। শামীম আলোর দিকে খানিকটা ঝুঁকে চোখ সরু করে বললে, আচ্ছা একটা কথা বলো, তুমি এত খেপেছ কেন? ভালো ঠালো বেসে ফেলেছ নাকি আমাকে? আলো চুপ করে থাকে। শামীম হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, তোমার মধ্যে কেমন বউ বউ একটা ভাব এসেছে। হৃদিকে একটা ধন্যবাদ দিতে হবে। আলো পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গেছে। খুবই আশ্চর্যজনকভাবে সে এই লোকটাকে কড়া কথা শোনাতে পারছে না। শামীম উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, মজা করছিলাম, দুঃখিত। এত তাড়াতাড়ি আমাকে ফিল করতে শুরু করবে সেটা আমি আশা করিনি। টেক ইউর টাইম আছিয়া, তুমি আমাকে হারিয়ে দিও না। কথাটা বলে শামীম চলে যায়। আলো তখনও তার হাতের কার্ডটা দিকে তাকিয়ে থাকে। ভাই, এই জাবিবের ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি, পার্টির নাম ডোবাবে। শামীম কিছু কাগজ দেখছিল, সেগুলো থেকে চোখ না সরিয়ে রাহাতকে বলে, কবির আঙ্কেল জানে, সে ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা? ভাগ্নে বলে সবসময় ছাড় পেয়ে যায়। পার্টি ক্রিয়া সম্পাদক, অথচ কোনো যোগ্যতা নেই, খালি মেয়েলি যত ব্যাপার আছে। সেই দিন স্থানীয় সরকার দিবস অনুষ্ঠানে কোথাও থেকে দুটো মেয়ে এনে নাচিয়েছি, লজ্জা মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এগুলো হলো খুজলির মতো, বুঝলি রাহাত? একটা চুলকে শেষ করবি, আর একটা উঠবে। চাপ নিস না, সময় মতো ঝরে ফেলবো। আচ্ছা, ওর বোন যুগের ব্যাপারে আপডেট থাকলে বল। ইলহামের অফিসে যায় নাকি? না ভাই, খবর তো পাইনি, তবে শুনেছি ইদানিং NRS এন্টারপ্রাইজের মালিকের সাথে খুব ভাব। ভাই, ইদানিং সমাজটা গোল্লায় গিয়েছে একেবারে। অল্প বয়সী মেয়েগুলো কোথায় ক্যারিয়ার গড়বে তা না করে কখনো বিবাহিত পুরুষ, কখনো সুগার ড্যাডি নিয়ে পড়ে আছে। নষ্ট পুরো। এদিক থেকে আমাদের আলো ভাবি সেরা। কতটা আত্মনির্ভরশীল, পরিশ্রমী, একটা বাজে রেকর্ড নেই, শুধু মাথা একটু সমস্যা। শামীম ম্লান হাসে, তারপর বলে, ভুল বলছিস, একটু নয়, মাথা পুরোটাই সমস্যা। এভাবে লাইট জ্বেলে বসে আছেন কেন? নিজে না ঘুমাতে না চাইলে ঘুমাবেন না, আমাকে ঘুমাতে দিন, ধমকের সুরে বলে আলো। শামীম বাঁকা হাসি হেসে মনে মনে বলে, বিকেলে আমাকে শান্তিতে ঘুমাতে দাওনি, এখন আমি তোমাকে ঘুমাতে দেব না। মুখে বলে, আমার বাতি নগদ 12,000 টাকা দিয়ে কিনেছি, আমি জ্বালিয়ে রাখবো। আলো কপাল কুঁচকে শুয়ে থাকে।
স্বামী ঠোঁট চেপে কিছুক্ষণ হেসে নেয়। সে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসেছিল। হুট করে আলো মাথায় আলতো করে হাত রাখে। আলো ধরফরিয়ে উঠে বসে, স্বামীনের দিকে তাকায়। এভাবে মাথায় হাত বুলাচ্ছেন কেন? আমার বউ, নগদ 3 লক্ষ টাকা এবং ধীরে ধীরে 1 সমুদ্র ভালোবাসা জমা রেখে কিনেছি আমি হাত বোলাবো। কার কাছ থেকে কিনেছে? সাংবাদিক আতর আলমের কাছ থেকে। হ্যাঁ ঠিকই, আমরা মেয়েরা তো গরু ছাগল। বাপ আর স্বামী কেনা বেচা করে। স্বামীন আলোর কথায় পাত্তা না দেওয়ায় ভান করে নকল হাই তুলে গুনগুন করতে কিছু একটা বলে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, গান শুনবে আছিয়া? না, ঘুমাবো। আমি তো গান গাইব। কথাটা শেষ করে স্বামী স্বতঃস্ফূর্তভাবে গাইতে শুরু করে। আলো কান চেপে ধরে, বলে, থামুন, কি বাজে গান করেন আপনি। স্বামী উচ্চস্বরে হেসে ওঠে। তারপর বলে, ঠিক বলছ, আমি রাজনীতি আর গান দুটোই অদক্ষ, খুব বাজে করি। আলো চুপ করে থাকে। স্বামী বলতে থাকে, একটা মজার ঘটনা বলি তোমাকে আছিয়া। সবুজ তো পলিটিশিয়ান, তো ওদের বাসায় রাতে ওর বউ ওকে একটা গান গাইতে বলেছিল। ও গলা খাকারি দিয়ে গাইতে শুরু করে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আলো জান প্রাণ লাগিয়ে চেষ্টা করে, তার হাসি আটকে রাখতে পারল না। বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে থাকে। স্বামী মুগ্ধ চোখে আলোকে দেখছে। এমন কঠিন মেয়েটা হাসি কি ভয়ঙ্কর সুন্দর। স্বামী দৃষ্টি দেখে আলো হাসি থামিয়ে চোখ মুখ কঠিন করে অস্ফুট স্বরে বলে, আমি ঘুমাবো। স্বামী আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলতে থাকে, রাজনীতি আর গান আমি দুটোই বাজে করি, কিন্তু একটা জিনিস খুব ভালো করি আছিয়া, আমি অনেক ভালো আদর করতে পারি, দেখবে। আলো চমকে উঠে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। স্বামীন একটা বাঁকা হাসি দিয়ে হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। আলো চুপচাপ বসে থাকে। স্বামীন ফিসফিসিয়ে বলে উঠে, ভয় পেয়ে গিয়েছিলে বুঝি? ভয় পেও না, আমি কথার বরখেলাপ করব না। যতক্ষণ না তুমি অনুমতি দেবে, যতক্ষণ না তোমার মন সায় দেবে, আমি তোমার অধিকার ফলাবো না। কিন্তু এত সুন্দর হাসি দেখার পর এই চুমুটা না দিতে পারলে আজ আমি ছটফট করতাম সারা রাত। আত্মার উপর এত জুলুম করা ঠিক নয় আছিয়া।